সবুজের মাঝে কিছুটা টাইম কাটাতে কলকাতা থেকে দুদিনের ছুটিতে ঘুরে গেলাম গড়পঞ্চকোট থেকে। আজকে আমার ব্লগে থাকছে তারই সমস্ত ডিটেলস। শুক্রবার অফিস করে চলে এলাম হাওড়া স্টেশনে, আর সেখানেই অপেক্ষা করবে আমার আরও দুই বন্ধু। আর দেখা করার জন্য বড়ঘড়ির সামনে ছাড়া আর কোনো জায়গা হতেই পারে না। এখন বাজে 10:50 আর আমাদের ট্রেন রাত্রি 12:05 হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার। আমরা নামবো আদ্রা স্টেশনে। শিডিউল টাইম ছিল 5:25, কিন্তু ট্রেন প্রায় 1 ঘন্টা লেট করে আদ্রা স্টেশনে যখন পৌঁছালো তখন বাজে প্রায় 6:30। স্টেশনে নেমেই আমরা অটো ঠিক করে নিলাম। প্রথমে আমরা যাব জয়চণ্ডী পাহাড়, তারপর গড়পঞ্চকোট হয়ে আমাদের রিসর্টে। অটো আমাদের থেকে নিয়েছিল 600 টাকা। এখন সকাল 7টা বাজে, তাই আশেপাশে দোকানপাট এখনও পর্যন্ত খোলেনি। আমরাই প্রথম ট্যুরিস্ট আজকের দিনের জন্য। বেশ অনেক কটা সিঁড়ি বেয়ে উঠতে হয় জয়চণ্ডী পাহাড়ে। সিঁড়িগুলো কিন্তু বেশ চওড়া আর মেনটেন করা, তাই বয়স্ক মানুষরা এলেও কিন্তু অসুবিধা হবে না। কিছুটা পথ ওঠার পরই দেখা মিলে এই দুর্গটি এখন ধ্বংসস্তূপে পরিণত। এখানেই আমাদের ফটোশ্যুট চললো কিছুক্ষণ। আমাদের ট্যুরটা ছিল বর্ষাকালে। কিছুটা সবুজের খোঁজ পেতে আর আকাশের বৈচিত্র্য পেতেই আমরা বর্ষাকালটা চুজ করেছিলাম। এছাড়াও আপনারা কিন্তু শীতকালে আসতেই পারেন। এখানে রয়েছে শ্রী বজরংবলী আর চণ্ডীমাতার মন্দির। আমরা অনেক সকালে পৌঁছে গেছিলাম, তাই মন্দির তখনও খোলেনি। জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা 509 ফিট। উপর থেকে আদ্রা শহর আর চারিদিকের প্রকৃতি দারুণ লাগে দেখতে। অ্যাকচুয়ালি সামনে যে পাহাড়টা দেখা যায় সেটাই আসলে জয়চণ্ডী পাহাড়। আমরা যেহেতু অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম, তাই সকালের ঠান্ডা পরিবেশের মধ্যে বেশ ভালো লাগছিল এখানে থাকতে। এখান থেকেই নিচ দিয়ে দেখা যায় আদ্রা টু পুরুলিয়া রেল লাইন। কিছুক্ষণ থাকার পরই দেখা মিলল একটি ট্রেনটি টুয়ার্ডস পুরুলিয়া যাচ্ছিল। চারিদিকে সবুজ মাঠের মাঝখান দিয়ে ট্রেনটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই খিদেটাও বেশ পেয়ে গেছিল। তাই আর অপেক্ষা না করে নিচে নেমে গেলাম। এবারে আদ্রাতে ব্রেকফাস্ট করে আমরা যাব গড়পঞ্চকোটের দিকে। জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকোটের ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার মতো। টাইম লাগলো 45 মিনিট। আমরা চলে এলাম গড়পঞ্চকোটে।
চারিদিকে সবুজ আর সবুজ, তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। একটা ছবি তুলি দাঁড়াও। এই জায়গাটা দেখে লোভ সামলানো গেল না, গাড়ি থেকে দাঁড় করিয়ে আমরা অনেক ছবি তুললাম। আঠারোশো শতকে শিখর রাজবংশের রাজধানী ছিল গড়পঞ্চকোট। আর এটা যেটা দেখছেন, এটা ওনাদেরই ফোর্ট ছিল। বর্গী আক্রমণের সময় এটি সমস্ত রূপে ধ্বংসস্তূপে পরিণত হয়। অবশ্যই আমরা পৌঁছে গেলাম গড়পঞ্চকোটে। আগের বারে যখন এসেছিলাম তখন অনেক ভাঙাচোরা ছিল, এখন এটিকে অনেক রিপেয়ার করে ঠিকঠাক করা হয়েছে। আশেপাশের অনেক ছোট ছোট বাচ্চা নামার পরেই আপনাদের কাছে আসবে গাইডের জন্য। এখানে কিন্তু সাপ থাকে। চলুন পরিচয় করে দিই আজকে আমাদের গাইডের সাথে। এই যে আমাদের গাইডে আমাদের নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সিংহদুয়ার মেন গেট। হ্যাঁ, আর কি বলতো? আর ওটা হচ্ছে রাজার ওয়াচ টাওয়ার, ওটা সাতরানির সাতটি গেট আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছে। আসুন, এটা পুরোটা রাজবাড়ি। এখানে রাজাদের 30টি গেট ছিল, 30টার মধ্যে 4টে গেট বেঁচে আছে। আচ্ছা, এখানে 3টে গেট, এখানে 3টে গেট। আসুন, এই যে 3টে গেট আর ওটা একটা গেট। এখানে এটা কি ছিল? এটা বল। এটা সিংহদুয়ার মেন গেট রাজাদের। আচ্ছা, রাজাদের গেট ছিলেন তো 30টা, মানে 30 জন রাজা। আচ্ছা, দীর্ঘ 800 বছর ধরে 30 জন মিলে রাজত্ব করে গেছে। আচ্ছা। তো এখানে মানে ধ্বংসবছর রয়ে গেছিল তো, ওই যে পাহাড়ের উপর একটা রাম মন্দির ছিল তো, আচ্ছা। বর্গীর পাশ দিয়ে আসতেছিলেন, তখন ওদের রাম মন্দিরের কাছে হঠাৎ ওখানে রাত হয়ে যায়। আচ্ছা। তখন ওরা ওখানে এক রাত কাটিয়ে এনে সকালে দেখতে পেয়ে একটা বিশাল বড় রাজবাড়ি। তখন ওরা যুদ্ধতে নেমে যায়, রাজা 2000 সৈনিককে মেরে দেয়। রাজা পালিয়েছে আদ্রাকা থেকে সুরঙ্গদি। সাতদিনে ভাবছে রাজা ভাবছে মারা গেছেন তো, ওর জন্য কুতরা সুইসাইড করলেন। যে রাজা সুরঙ্গ দিয়ে পালিয়েছিলেন সেটা নবগোপাল মন্দির ঘোষণা করে পালিয়েছিলেন। দীর্ঘ 800 বছর ধরে 30 জন মিলে রাজত্ব করে গেছিলেন। 30টা ওইগুলো কি? ওইগুলো সাতরানির 7টে গেট, 5টা আছে, 2টো ভেঙে গেছে। আচ্ছা, দীর্ঘ 800 বছর ধরে 30 জন মিলে রাজত্ব করে গেছিলেন তো। আচ্ছা। 30টার মধ্যে 4টে রাজার নাম জানি: দামোদর শেখর সিংহ, কীর্তিনাথ শেখর সিংহ, নীলমণি শেখর সিংহ, কেপি শেখর সিংহ। আচ্ছা, ঠিক। এরা সত্যিই অভাবী আর অল্পতেই সন্তুষ্ট। আমাদের থেকে পুরনো জামাকাপড় চাইছিল, কিন্তু আমরা জানতাম না যে এরকম ছেলেপুলে এখানে থাকে। তাহলে কিন্তু আমরা জামাকাপড় নিয়ে আসতাম। আপনারা যদি এখানে কখনো আসেন তাহলে চেষ্টা করবেন কিছু জামাকাপড় দিয়ে ওদের সাহায্য করার, তাতে ওরাও কিন্তু একটু খুশি হবে। আজকে আমরা থাকবো গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 1 রিসর্টে। গড়পঞ্চকোটের মেন মন্দির থেকে এটি প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। আর পাঞ্চের ড্যামের খুব কাছাকাছি অবস্থিত এই রিসর্টটি। খুব সুন্দর সাজানো গোছানো এই রিসর্টটি চারিদিকে সবুজ লন দিয়ে ঘেরা, আর দূরে দেখা যায় গড়পঞ্চকোটের পাহাড়টা। আমি এই রিসর্টটা নিয়ে ডিটেলসে আরেকটি ভিডিও করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা যদি না দেখে থাকেন আপনারা দেখে নেবেন। এখানে বিল্ডিং বাদেও কটেজ রুমও আছে, আর তার সাথে রয়েছে এরকম একটা সুন্দর সুইমিং পুল। আমরা সেকেন্ড ফ্লোরে এই 4 বেডের রুমটা নিয়েছিলাম। রুমটা বেশ বড়, আর রুমটা সবথেকে বড় টিআরপি যেটা, সেটা হলো এই ব্যালকনিটা।
এই ব্যালকনি থেকে বেরিয়ে সামনে তাকালেই পুরো সামনে পাহাড় আর রিসর্টের সমস্ত কিছু দেখা যায়। বৃষ্টির দিনে এই ব্যালকনি থেকে বসলেই কিন্তু বেশ অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যায় এখানে। ফ্রেশ হয়ে চলে এলাম একটু সুইমিং পুলে দাপাদাপি করতে। অনেকক্ষণ টাইম কাটানোর পর খিদেটাও বেশ পেয়ে গেছিল, তাই একদম সোজাসুজি চলে গেলাম রেস্টুরেন্টে। আমরা নিয়েছিলাম ফিশ মিল, ভাত, ডাল, আলু পোস্ত, শাকের চচ্চড়ি, আলু ভাজা, মাছ আর গোলাপ জামুন, তার সাথে ছিল চাটনি। রান্নাগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। এরপর এক সিকিউরিটি দাদার থেকে বাইক ভাড়া করে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম পাঞ্চেতের উদ্দেশ্যে। এখান থেকে পাঞ্চেত মাত্র 5 কিলোমিটার। আমরা খবর পেয়েছিলাম পাঞ্চেত ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে, তাই আর অপেক্ষা না করে একদম চলে গেলাম জল ছাড়া দেখতে। পাঞ্চেত ঘোরার পর আমরা বাইকটা ফেরত দিয়ে একটি অটো ভাড়া করে চলে এলাম এবারে বারন্তির দিকে। পুরো বারন্তি দেখিয়ে আমাদের হোটেলে ফেরত আসার জন্য অটো আমাদের থেকে নিয়েছিল 500 টাকা। ইকো ট্যুরিজম 1 থেকে বারন্তি আসতে টাইম লাগে মোটামুটি 40 মিনিটের মতো। ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। বারন্তি আসার পথে যে ভেটি গ্রাম পড়ে আর পুরো রাস্তাটাতেই পলাশের বাগান, তাই আপনারা যদি মার্চ মাসে আসতে পারেন কখনো, তাহলে কিন্তু দারুণ লাগবে আপনাদের। বারন্তি আসার রাস্তাটা এখনো পর্যন্ত অতটা ভালো নয়, বেশ এবড়ো খেবড়ো, কিন্তু নেচারকে এনজয় করার জন্য আর বিকেলবেলা কিছুটা টাইম কাটানোর জন্য এ পথের কিন্তু কোনো তুলনা হয় না। বারন্তি থেকে ফিরতে ফিরতে আমাদের রাত্রি হয়ে গেছিল। আর এই রাত্রিবেলা সত্যি এই চারিদিকে লনের মাঝে দারুণ লাগছিল কিন্তু রিসর্টটা। ইকো ট্যুরিজম 1-এর আরেকটি ইউনিট ইকো ট্যুরিজম ইউনিট 2, সেটাও ইকো ট্যুরিজম 1 থেকে 2 কিলোমিটার দূরে। পরের দিন সকালে আমরা দেখতে গেলাম ইকো ট্যুরিজম 2-এর এই প্রপার্টিটা। এই প্রপার্টিটাও একদম নতুন, এটা নিয়েও আমি আলাদা একটি ভিডিও করেছি, আপনারা
যদি না দেখে থাকেন আমি লিঙ্কটা একবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন, প্লাস ফোন নাম্বারটাও আমি দিয়ে দিলাম। এরপর খিদে নিয়ে চলে এলাম আমরা আমাদের রিসর্টে, আর এসেই পারফেক্ট ব্রেকফাস্ট। অনেক কিছু ছিল এখানে, লুচি, ছোলার ডাল, সাম্বার, বড়া, পোহা, ডিম সেদ্ধ, হরেক রকমের ফল, ব্রেড স্যান্ডউইচ, দুধ কর্নফ্লেক্স প্লাস জুস। আর সবচেয়ে বড় কথা, খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল। আজকে আমাদের ফেরার পালা। 11টার সময় চেক আউট করে আমরা অটোতে উঠে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মাইথন ড্যামের দিকে। আমাদের ট্রেন আজ বিকেল 5টার সময় কুমারডুবি থেকে, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। মাইথন যেতে গেলেই পাঞ্চেত রোড হয়ে যেতে হয়। পাঞ্চেত ড্যামের উপর দিয়ে আরেকবার একটু ভিডিও তুলে নিলাম, আর এই পথ ধরেই আমরা এগিয়ে চলবো মাইথনের দিকে। রিসর্ট থেকে পিক আপ করে মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির, এরপর কুমারডুবি ড্রপ। এই প্যাকেজে আমাদের থেকে 800 টাকা পড়েছিল অটোতে। রিসর্ট থেকে মাইথন ড্যামের ডিস্টেন্স 20 কিলোমিটার মতো। রাস্তা বাজে, তাই টাইম একটু বেশি লেগেছিল। আমাদের টাইম লেগেছিল মোটামুটি 1 ঘন্টার মতো। বর্ষাকালে আমরা যেরকম আকাশ দেখে অভ্যস্ত সেরকম আকাশ আমরা পাইনি, ওয়েদার আমাদের সাথ দেয়নি বলতে পারেন। কিন্তু তার মাঝেও আমরা যতটা পেরেছি ঘুরে নিয়েছি, যতটা পেরেছি ভিডিও তোলার চেষ্টা করেছি। চলে এলাম আমরা মাইথন ড্যামের বোটিং পয়েন্টে। এখান থেকেই বোটিং আমরা নিয়েছিলাম। আর দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে এটি মজুমদার লজ। এই ব্রিজ পেরিয়ে হেঁটে আপনাকে মজুমদার লজে আসতে হবে, আর মজুমদার লজে আসার জন্য আপনাকে বুকিং করতে হবে ডিবিসি থেকে। অন্য সাধারণ মানুষের এখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। আপনার যদি বুকিং থাকে তাহলেই আপনারা আসতে পারবেন এখানে। আমরা স্পিড বোট নিয়েছিলাম, আমাদের নিয়েছিল 600 টাকা। আর এই স্পিড বোটে চেপে বসলাম আমরা মাইথন ড্যামের চারিপাশে 3-4টে পয়েন্ট দেখার জন্য। আমরা ওদিকে যাইনি জানো তো। মাইথন ড্যামে এক অসাধারণ রাইডের পর আমরা এবার এগিয়ে চললাম কল্যাণেশ্বরী মন্দিরের দিকে।
অত্যন্ত জাগ্রত এক কালী মন্দির, কল্যাণেশ্বরী মন্দির। এখানে পুজো দেওয়ার পর আমরা লাঞ্চ করে নিলাম কাছেই এক রেস্টুরেন্ট থেকে। এখান থেকে কুমারডুবি স্টেশনের ডিস্টেন্স 5 কিলোমিটার। খুব বেশিক্ষণ টাইম লাগে না। ট্রেন একদম টাইম মতো চলে এলো কুমারডুবি স্টেশনে, আর এই ট্রেনে করেই আমরা এগিয়ে চললাম হাওড়ার দিকে। আমার ব্লগ আজ এ পর্যন্তই। কেমন লাগলো এই ব্লগ, আর আপনার যদি কোনো কমেন্ট থাকে আমাদের এই ট্যুরটা নিয়ে, আপনারা অবশ্যই জানান, চেষ্টা করব সলভ করার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।